সারাটা জীবন কবিতাকে ছুঁয়ে বাঁচা। কবিতা আমার জীবনের মতো দামি। কবিতা যাপন প্রার্থনা প্রবাহের। ঝড় তুফানেও কবিতাকে খুঁজি আমি। কবিতা তুমি তো অমোঘ সঞ্জীবনী। ক্লান্ত আমাকে দিয়েছ মাতৃপ্রৌঢ়। শিখিয়েছ তুমি জগৎকে ভালোবাসা। প্রীতির মন্ত্র, উদারতা, সুন্দর। কবিতা তুমি তো শব্দের রামধনু। মিলনের কথা, বহতা নদীর স্রোত। তুমি তো সাধনা, প্যাপিরাসে লেখা প্রেম। আদি কবি ছুঁয়ে অতীত ভবিষ্যৎ। কবিতার হাতে গোলাপ বজ্রবাণ। গহনে তোমার সংগ্রাম অবিনাশী। কবিতা বিশ্ব একটাই পরিবার। ভেঙে সব বাধা মানুষকে ভালোবাসি। নমস্কার, আমি জয়দীপ চট্টোপাধ্যায়। স্বাগত সান্নিধ্য নামাঙ্কিত অনুষ্ঠানে আপনাদের সকলকে হার্দিক স্বাগত জানাই। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এ সময়ের প্রখ্যাত একজন বাচিক শিল্পী শ্রীমতী চন্দনা দাস। আমরা চন্দনাদিকে প্রথমেই স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার দিদি। নমস্কার। খুব ভালো লাগছে আপনি এসেছেন আপনার কবিতার ডালি নিয়ে। আসলে আমরা তো জানি কবিতা সত্য ও সুন্দরের বন্দনা করে, মানবতার পুজো করে। যখন অন্ধকার ঘনিয়ে আসে তখন সেই কবির শাশ্বত বাণী আমাদের কাছে আলোকবর্তিকা হিসেবে ধরা দেয়। তো আমরা শুনি প্রথমে কবিতার মধ্যে দিয়ে। প্রথমেই আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটা ছোট্ট কবিতা দিয়ে আজকের শুরুটা করছি। সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লয়ে হাতে। নিদ্রিত পরি পথিক ছিল না পথে, একা চলি গেলে তোমার সোনার রথে। বারেক থামিয়া মোর বাতায়ন পানে, চেয়েছিলে তব করুণ নয়ন পাতে। স্বপন আমার ভরেছিল কোন গন্ধে, ঘরের আধার কেঁপেছিল কি আনন্দে। ধুলাই লোটানো নীরব আমার বিনা, বেজে উঠেছিল অনাহত কি আঘাতে। কতবার আমি ভেবেছিল উঠি উঠি, আলস ত্যাজিয়া পথে বাহিরাই ছুটি। উঠিনু যখন তখন গিয়েছ চলে, দেখা বুঝি আর হলো না তোমার সাথে। সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে। বাহ, খুব সুন্দর কবিতা দিয়ে সূচনা করলেন চন্দনাদি। চন্দনাদি এসেছেন মেদিনীপুর জেলা থেকে। আমরা জানি আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অবিভক্ত মেদিনীপুর জেলা একটা উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছে। আমাদের সেই মহান বিপ্লবীদের কাছে আমরা বারে বারে নত জানু হই। তো আমি প্রথমে জানবো দিদির কাছে যে আপনার শৈশব সম্ভবত মেদিনীপুরেই কেটেছে। তো আপনার পরিবার এবং ছোটবেলার একেবারে সেই দিনগুলো সম্পর্কে যদি কিছু বলেন। আমার পুরো ছোটবেলা থেকে সম্পূর্ণ পড়া শেষ হয়েছে ঝাড়গ্রাম। তখন ঝাড়গ্রাম জেলা ছিল না, ঝাড়গ্রাম সাব ডিভিশন ছিল। একদম সেই ইনফান্ট থেকে পুরোটাই ঝাড়গ্রাম জেলায় আমার বসবাস, বাবার কর্মসূত্রে। তা ছোটবেলা থেকেই আমার গান এবং কবিতার উপর আগ্রহ জন্মেছে কি জন্মাতো না জানি না। আমার বাবার, আমি প্রথম সন্তান হওয়ার জন্য আমার বাবা, বিশেষ করে বাবা মা দুজনেই সার্ভিস করতেন। তা বাবা আমার উপর প্রচন্ড খেয়াল রাখতেন। আমি যেন নাচে, গানে, আবৃত্তিতে, আঁকায়, পড়াশোনায় সবই ভালো হই। সবসময় বাবা পেছনে পেছনে থাকতেন। আমার এটা একদমই মনে আছে। সেই জন্য নিজের আগ্রহ তৈরি হওয়ার আগেই মনে হয় আমার বাবা আমাকে হারমোনিয়ামটা দিয়ে বসিয়েছিলেন
এবং প্রথম গান শিখি। আর তারপরে তো এবারে কবিতা টবিতা এই সমস্ত হতে লাগলো, কার কাছে কোনটা ভালো পাওয়া যায় সেই সব হতো। তখন তো প্রাতিষ্ঠানিক কবিতা শেখার কোনো জিনিস ছিল না, যে কারণে বাবা খুঁজে খুঁজে বার করতেন কোন টিচার একটু ভালো করতে পারবেন, তার কাছে পাঠানো, তার কাছে কবিতা শিখে এসো। গানটা ছিল, গানটা শেখানো হতো, কিন্তু কবিতার ছিল না, নাচেরও ছিল। তা যাই হোক, সব কিছুতেই মোটামুটি ভাবে বাবা আমাকে গড়ে তুলেছিলেন, এই আর কি। তো তখন তো সেই সময় আবৃত্তি প্রতিযোগিতা হতো আপনাদের সময় তো, সেরকম কোনো প্রতিযোগিতার আসরের আপনার কোনো অভিজ্ঞতা? প্রাতিষ্ঠানিক কিছু ছিল না ঠিকই, কিন্তু প্রতিযোগিতা হতো অনুষ্ঠানে। ছোটবেলা থেকে মাইক হাতে পেয়ে গেলেই দুটো কবিতা বলি, এরকম একটা ইয়ে ছিল, মানে ইচ্ছে বা আগ্রহ ছিল, যে কারণে কবিতায় আমি ভালোই প্রাইজ পেতাম। মনে আছে আমি ডিস্ট্রিক্ট লেভেলেও মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হাত থেকে আমি পুরস্কার নিয়েছি, এটা আমার একটা গর্বের ব্যাপার। জীবনানন্দ দাশের কবিতা, তাতে আমি পুরস্কার পেয়েছিলাম। তো যাই হোক, চলছে আর কি। তো তারপরে বলুন আপনার স্কুল জীবন, স্কুলেও নিশ্চয়ই পড়াশোনার পাশাপাশি সঙ্গীত এবং আবৃত্তিতেও আপনি বিভিন্ন স্কুল মানে আপনি কি বলছেন? পড়াশোনার স্কুল, আমার নিজে যেখানে আপনি পড়াশোনা করেছি, ওই তো যেখানে পড়াশোনা করেছি ওখানে আমাদের স্কুলটাও কিন্তু খুব সাংস্কৃতিক মনস্ক ছিল, যে কারণে আমার সুবিধাও হয়েছিল। এই কারণে হয়তো আমি একটু সাংস্কৃতিক প্রবণও হয়ে পড়েছিলাম, বা আমার চরিত্রের মধ্যে মানে পরিবেশ তো মানুষকে তৈরি করে। বাবা তো ভিতটা করে দিয়েছিলেন, কিন্তু স্কুলটাতেও মানে প্রতি সপ্তাহে একটা, এমন কোন স্কুল আমি এখনো পর্যন্ত পাইনি, কিন্তু আমাদের স্কুলটা ছিল প্রতি শনিবার একটা ছোট্ট সান্ধ্যকালীন অনুষ্ঠান হতো, যা যেটুকু পারতো পারফরমেন্স করতো। ছোট ছোট ভাই বোনদের নিয়ে গিয়েও করিয়েছি। তাই এই যে একটা প্রবণতা ছিল। তারপরে আমার ছোট থেকেই এই যে আবৃত্তি মানে হচ্ছে ওই যে কর্ণকুন্তী সংবাদ বিশাল বিখ্যাত হয়েছিল আমাদের। তখন আমি 9-10-এ পড়ি, ছেলেটি পড়ে 9-এ, আমি পড়তাম 10-এ। প্রচণ্ডভাবে ওটা সুনামের সাথে ওটা সুনাম অর্জন করেছিল, এগুলো মনে আছে এখনো। কর্ণকুন্তী সংবাদ ভাবলেই মনে পড়ে যায়। আর ওই যে বললাম সন্ধেবেলায় একটা করে অনুষ্ঠান হতো, ওইটা আমাদেরকে অনেকটা আরো এগিয়ে নিয়ে গেছে আর কি। না, একটা অনুশীলন, যে ধারাবাহিক যে পরের সপ্তাহে এটা করব, পরের সপ্তাহে ওইটা করব, এবং একটা পরিমণ্ডল তৈরি হয়েছিল, সারস্বত পরিমণ্ডল আমরা যেটা বলি আর কি, ওইটা আমরা একদম পুরো পেয়েছিলাম। যে কারণে এই ভেতরে যে একটা সাংস্কৃতিক মনোভাব যে গড়ে উঠেছে, যেখানেই যাই যা করি, এইটা হয়তো সারা জীবন এখনো বয়ে চলেছি। সেই শুরু থেকে জীবনের মানে একদম অঙ্কুর থেকে বলতে গেলে, সেই থেকে যা পেয়েছি, সেই জন্য আমার এখনো এতটা বয়স হয়ে গেছে, কিন্তু আমি এখনো ক্রমশই জড়িয়ে পড়ছি এই আর কি। না, আমরা এবার তাহলে আরেকটি কবিতা শুনি এবং পরে আবার আমরা আলাপচারিতায় আসব। আচ্ছা, তাহলে ঠিক আছে, কি কবিতা শোনানো যায়? রবি ঠাকুরের একটা শোনাই। হ্যাঁ হ্যাঁ। পুনশ্চ কাব্যগ্রন্থের কবিতা সূচি। রামানন্দ পেলেন গুরুর পদ, সারাদিন তার কাটে জপে তপে। সন্ধ্যাবেলায় ঠাকুরকে ভোজ্য করেন নিবেদন, তারপরে ভাঙে তার উপবাস, যখন অন্তরে পান ঠাকুরের প্রসাদ। সেদিন মন্দিরে উৎসব, রাজা এলেন, রানী এলেন, এলেন পণ্ডিতেরা দূর দূর থেকে, এলেন নানা চিহ্নধারী নানা সম্প্রদায়ের ভক্তদল। সন্ধ্যাবেলায় স্নান শেষ করে রামানন্দ নৈবেদ্য দিলেন ঠাকুরের পায়ে। প্রসাদ নামলো না অন্তরে, আহার হলো না সেদিন। এমনই যখন 2 সন্ধ্যা গেল কেটে, হৃদয় রইল শুষ্ক হয়ে। গুরু বললেন মাটিতে ঠেকিয়ে মাথা, ঠাকুর কি অপরাধ করেছি? ঠাকুর বললেন, আমার বাস কি কেবল বৈকুণ্ঠে? সেদিন আমার মন্দিরে যারা প্রবেশ পায়নি, আমার স্পর্শ যে তাদের সর্বাঙ্গে।
আমারই পাদদক নিয়ে প্রাণ প্রবাহিনী বইছে তাদের শিরায়, তাদের অপমান আমাকে বেজেছে, আজ তোমার হাতের নৈবেদ্য অসুচি। লোকস্থিতি রক্ষা করতে হবে যে প্রভু, বলে গুরু চেয়ে রইলেন ঠাকুরের মুখের দিকে। ঠাকুরের চক্ষু দীপ্ত হয়ে উঠল, বললেন, যে লোকসৃষ্টি স্বয়ং আমার, যার প্রাঙ্গণে সকল মানুষের নিমন্ত্রণ, তার মধ্যে তোমার লোকসৃষ্টির বেড়া তুলে আমার অধিকারে সীমা দিতে চাও, এত বড় স্পর্ধা। রামানন্দ বললেন, প্রভাতেই যাব এই সীমা ছেড়ে, দেব আমার অহংকার দূর করে তোমার বিশ্বলোকে। তখন রাত্রি ৩ প্রহর, আকাশের তারাগুলি যেন ধ্যান মগ্ন। গুরুর নিদ্রা গেল ভেঙে, শুনতে পেলেন, সময় হয়েছে, ওঠো, প্রতিজ্ঞা পালন করো। রামানন্দ হাত জোর করে বললেন, এখনো রাত্রি গভীর, পথ অন্ধকার, পাখিরা নীরব, প্রভাতের অপেক্ষায় আছি। ঠাকুর বললেন, প্রভাত কি রাত্রির অবসানে? যখনই চিত্ত জেগেছে, শুনেছ বাণী, তখনই এসেছে প্রভাত, যাও তোমার ব্রত পালনে। রামানন্দ বাহির হলেন পথে, একাকী, মাথার উপরে জাগে ধ্রুবতারা। পার হয়ে গেলেন নগর, পার হয়ে গেলেন গ্রাম। নদী তীরে শ্মশান, চণ্ডাল শবদাহে ব্যাপৃত। রামানন্দ 2 হাত বাড়িয়ে তাকে নিলেন বক্ষে। সে ভীত হয়ে বললে, প্রভু, আমি চণ্ডাল, নাভা আমার নাম, হেও আমার বৃত্তি, অপরাধী করবেন না আমাকে। গুরু বললেন, অন্তরে আমি মৃত, অচেতন আমি, তাই তোমাকে দেখতে পাইনি এতকাল, তাই তোমাকেই আমার প্রয়োজন, নইলে হবে না মৃতের সৎকার। চললেন গুরু আগিয়ে, ভোরের পাখি উঠল ডেকে, অরুণ আলোয় শুকতারা গেল মিলিয়ে। কবির বসেছেন তার প্রাঙ্গণে, কাপড় বুনছেন আর গান গাইছেন গুনগুন স্বরে। রামানন্দ বসলেন পাশে, কণ্ঠ তার ধরলেন জড়িয়ে। কবির ব্যস্ত হয়ে বললেন, প্রভু, জাতিতে আমি মুসলমান, আমি জোলা, নিজ আমার বৃত্তি। রামানন্দ বললেন, এতদিন তোমার সঙ্গ পাইনি বন্ধু, তাই অন্তরে আমি নগ্ন, চিত্ত আমার ধুলাই মলিন। আজ আমি পরব সূচি বস্ত্র তোমার হাতে, আমার লজ্জা যাবে দূর হয়ে। শিষ্যরা খুঁজতে খুঁজতে এলো সেখানে, ধিক্কার দিয়ে বললে, এ কি করলেন প্রভু? রামানন্দ বললেন, আমার ঠাকুরকে এতদিন যেখানে হারিয়েছিলাম, আজ তাকে সেখানে পেয়েছি খুঁজে। সূর্য উঠল আকাশে, আলো এসে পড়ল গুরুর আনন্দিত মুখে। বাহ, অসাধারণ উপস্থাপনা। এক সময় আমি একটা কবিতায় লিখেছিলাম, বাগানে ফুল তো কতই ফোটে, ঝরেও যায়, কবি আসেন একে অপরের হাতে ফুল তুলে দেওয়ার মন্ত্র শেখাতে, ভালোবাসার স্বপ্ন দেখাতে। আসলে আমরা যে বর্তমান পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, যখন জাতপাত, বিভিন্ন ধর্মে ধর্মে হানাহানি, সেটা আমাদের সমস্ত অর্জন, আমাদের যে প্রযুক্তি, আমাদের যে হাজার হাজার বছরের যে অভিযাত্রা, তার সামনে যখন একটা বড় জিজ্ঞাসা চিহ্ন উপস্থিত করে, তখন আমরা আমাদের ক্রান্তদর্শী কবিদের কাছে ফিরে যাই, নতজানু হয়ে যাই, এবং আমরা তখন সেটাই বিশ্বাস করি যে মনুষ্যত্বই মানুষের আসল পরিচয়। আমরা যে প্রসঙ্গে আলাপচারিতা শুরু করেছিলাম, যে আপনার কবিতা যাপনের দিনগুলো, তো আপনি তারপর কলেজে ভর্তি হলেন উচ্চতর পাঠের জন্য। সেই সময়ের যদি অভিজ্ঞতার কথা বলেন, যে সেই সময় কি আপনার কোনো প্রথাগত আবৃত্তি তালিম বা শিক্ষা? যদি আমরা জানি যে পরবর্তীকালে আপনি ডিপ্লোমা কোর্স পঞ্চানন ইউনিভার্সিটি থেকে আপনি ডিপ্লোমা কোর্স করেছেন। অর্থাৎ এটা বলতে পারি যে আপনি সব সময় নিজেকে আরো আরো ডেভেলপ করার জন্য, যেটাকে আমরা বলি পারফেকশনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে গেছেন। তো আপনি একটু কলেজ জীবনের
যদি কিছু বলতে চান। হ্যাঁ, কলেজ জীবনেও তো কম্পিটিশন হতো, সেখানেও আমি গান এবং আবৃত্তিতে সবসময় যোগদান করেছি। তা আবৃত্তি গান তো শিখতাম, গানের গুরু ছিলেন, কিন্তু গানে আমার দুটো ডিপ্লোমাই করা আছে, রবীন্দ্রসঙ্গীতে এবং ক্লাসিক্যালে, কিন্তু আবৃত্তির কিছুই কাউকে তখনও পর্যন্ত আমরা পাইনি। তা ওই প্রফেসরদের কাছ থেকে গিয়ে, তাদের বাড়িতে গিয়ে, তার মধ্যে যারা একটু সাংস্কৃতিক মনস্ক একটু দেখিয়ে দিতেন, এই পর্যন্ত পেয়েছি, টুকটাক প্রাইজও পেয়েছি, এইভাবেই চলছিল আর কি। মানে পড়াশোনার জীবন, বিএড পড়া, সবসময় মোটামুটি মানে আমি যুক্ত সমান্তরালে থেকেছি। আপনার হ্যাঁ, কখনো পড়াশোনার ছেদ পাশাপাশি করেনি। সমান্তরালে আপনার হ্যাঁ, সাংস্কৃতিক একদম। সত্তাটা একেবারেই সচল ছিল। তো এটাই তো আমরা একটা খুব থমকে যায়নি, খুব কখনো বড় কথা, থমকে যায়নি। হ্যাঁ। যে ভালোবাসাটা যখন গভীরে থাকে, যখন আপনার অস্তিত্বের সঙ্গে এই সারস্বত সাধনাটা মিশে যায়, তখন সেটা কিন্তু একটা আলাদা শক্তি দেয়, একটা প্রেরণা দেয়। তো তার পরবর্তীকালে তো আপনি কর্মজগতে প্রবেশ করলেন, অর্থাৎ আপনি শিক্ষকতার কে পেশা হিসেবে গ্রহণ করলেন। এর আগে একটু বলে রাখি, শিক্ষকতাটা পেশা হিসেবে গ্রহণ করার জন্য আমাকে জীবনে 10 বছর পেছনে ফেলে আসতে হয়েছে। এটা অনেকেরই, আপনাদের মতো মানুষদের জানা নেই, ফ্যামিলির মানুষ জানে। আমি সরকারি চাকরিও ছেড়ে দিয়েছি। আমার উদ্দেশ্যই ছিল স্কুলে কাজ করব, যেহেতু, এবং গার্লস স্কুলে। তাহলে আমি মনের মতো করে আমার এই যে সাংস্কৃতিক ভাবটা, কবিতা, নাটক, গান, এইগুলো যাতে আমার চর্চায় থাকে, শুধু এই হয়তো এই জন্যই আমি এতগুলো বছর আমি মানে আপনি সরকারি অন্য ডিপার্টমেন্ট থেকে চাকরি পেয়েছিলেন? পেয়েছিলাম। আমি নার্সিং এ পেয়েছিলাম, আচ্ছা, আমি পেয়েছিলাম সাব ইন্সপেক্টর অফ স্কুল পেয়েছিলাম। আমি কিন্তু ওগুলো করে দিয়েছি, এখনো ওগুলো রেখে দিয়েছি আমার ছেলেমেয়েরা দেখবে বলে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যে আমি এগুলো রিগ্রেট করেছে আমাকে। আমি এগুলো এটা তো তাহলে খুব শিক্ষণীয় যে আপনি যেটা চেয়েছেন আপনি শেষ পর্যন্ত 10টা বছর আপনি অ্যাচিভ করেছেন, ধৈর্য ধরে নিজেকে আরো সমৃদ্ধ করেছেন, এবং এক সময় আপনি আপনার গন্তব্য আপনি আদায় করে নিয়েছেন, যাকে আমরা বলতে পারি। তো এটা তো আপনাকে আমরা খুব মানে কুর্নিশ জানাই যে আপনি যেটা চেয়েছিলেন যে শিক্ষকতাকে আপনি পেশা হিসেবে নেবেন, এবং পরবর্তীকালে আমি যতটুকু জানি যে আপনি স্কুলে হয় না, অনেক শিক্ষকরা খুব জনপ্রিয় হন, আবার অনেকে হয়তো হয়তো অনেক তাদের ডিগ্রি বেশি থাকে, কিন্তু হয়তো জনসংযোগের ক্ষেত্রে তাদের অতটা দক্ষতা প্রমাণিত হয় না। তো আপনি একটি অভিজ্ঞতার কথা বলুন, মানে সমস্ত মেয়েরা কি আপনাকে খুবই ভালোবাসতো? বা একদম, আমি ছিলাম অঙ্কের টিচার, তো যাই হোক, আমি যেহেতু ম্যাথ পড়াচ্ছি যখন ক্লাসে, তখন মেয়েরা কিন্তু আমার সাথে একদম দূরত্ব মেনটেন করতো। মানে আমি এমন ভাবে নিজের হয়তো একটা আবরণ তৈরি করে নিতাম, মেয়েরা কিন্তু তখন রীতিমতো ভয় পেত, ততস্থ হয়ে থাকতো ক্লাসের মধ্যে। আবার ওই আমি যখন এবারে হলে গিয়ে ওদের প্র্যাকটিস করাচ্ছি, তখন ওরা একদম আমার বন্ধু। আমার সাংস্কৃতিক প্র্যাকটিস আর কি, হয়তো নাটক তোলাচ্ছি, আবৃত্তি তোলাচ্ছি, কখনো গান তোলাচ্ছি, এই যে যেগুলো করবো সেগুলোর সময় ওরা তখন একদম আমার বন্ধু সুলভ হয়ে যায়। এই কারণে এত বছর পরেও মানে কত মেয়েরা যারা তাদের ছেলেমেয়েরা চাকরি করছে, সেই মেয়েরাও পর্যন্ত আমার সাথে একটা যোগাযোগ আছে। তাহলে এটা একটা বড় অ্যাচিভমেন্ট যে প্রজন্মের পর প্রজন্ম বলা যেতে পারে যে সেই ভালোবাসাটা মানে বয়ে চলেছে। একদম, শ্রদ্ধা এবং ভালোবাসা, এটাই তো আমাদের বড় অর্জন জীবনের। যেখানেই যাই সেখানে হঠাৎ ম্যাডাম আপনি এখানে, ঢপ করে প্রণাম করে নিল। যেখানেই যাই, বিয়ে বাড়ি যাই, গৃহপ্রবেশ যাই, মানে কিছু মানে হসপিটালে যাই, যেখানেই যাই সেখানেই একটা করে একটা দুটো ঠিক জুটে যাবে, ম্যাডাম আপনি এখানে, ম্যাডাম আপনার কি অসুবিধা, এই আর কি। এগুলো একটা বড় অ্যাচিভমেন্ট। এইটাই হয়তো, এইটার জন্যই আমি এই 10টা বছর আমার কত ইনক্রিমেন্ট হতো, বেতনটা কত বাড়তো, আমি কিন্তু সেগুলো নিয়ে ভাবিনি। আমি টাকার পেছনে দৌড়াইনি কখনো। আমাকে মানুষ চিনুক, আমি আনন্দে থাকি, আমি মানুষকে আনন্দ দিই, সবার সাথে ভালো সম্পর্ক থাকুক, এইটাই আসলে মানবিক গুণাবলী। যেটা আমরা বলি যে আমাদের যে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, তার মূল যে অনুপ্রেরণা হিসেবে কাজ করে সেটা হচ্ছে মানুষের সঙ্গে লগ্ন হয়ে থাকা, মানুষের প্রতি সহমর্মী হওয়া। শুধুই নিজের কথা নয়, নিজে অনেক অনেক টাকা
নিজে আনন্দে থাকবো শুধু তা নয়, সবাই যাতে হাসি মুখে থাকতে পারে এবং মানবিক মর্যাদায় থাকতে পারে, এবং পরবর্তী প্রজন্মকে যাতে একটা প্রকৃত শিক্ষা দেওয়া যায়, শুধু পুঁথিগত শিক্ষা নয়, মানবিক শিক্ষা যেটাকে বলি আমরা, তার মধ্যে একটা এনলাইটমেন্ট, আলোকিত শিক্ষা। আপনি কি বলেন যে আপনার যারা পরবর্তীকালে যে প্রজন্ম ছাত্রীদের, তো তারাও তো এখন আপনি তাদের দেখেন, তারাও নিশ্চয়ই এখন প্রতিষ্ঠিত। হ্যাঁ, অনেক ছাত্রী মানে এখন কিন্তু সব প্রতিষ্ঠিত, বিভিন্ন জবে আছে, একদম ইঞ্জিনিয়ারিং থেকে হসপিটাল থেকে সব জায়গাতেই ছাত্রীরা আছে। কিন্তু যদিও আমি যখন প্রথম জয়েন করি তখন মানে কি বলবো, বাল্য বিবাহ ছিল বলতে গেলে। আমি ক্লাস 5-এর মেয়েকেও দেখেছি বিয়ে হয়ে গেছে। আমার খুব কষ্ট পেতাম তখন, যে কোথায় এলাম, এরকম দেখছি কেন, 5-এ পড়ে সেই মেয়ে বিয়ে সিঁদুর করে চলে এলো, তা এরকম ভাবতাম আর কি। তা হতে 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 ধীরে 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 অনেকটাই সামাজিক ও উন্নত হয়েছে। এখন দেখি মেয়েরা, মানে সেই যেখানে দেখতাম যে ক্লাস 5-এ বিয়ে হচ্ছে, সেখানে এখন দেখি আমার অনেক ছাত্রীর সাথেই তো এখনো রীতিমতো ঘনিষ্ঠতা আছে। তারা কিন্তু এখন সব মানে নিজের পায়ে প্রতিষ্ঠিত না হয়ে কোনো মতেই বিয়ে করতে চায় না। এটা একটা বিরাট পজিটিভ দিক। আমিও ক্লাসে সব দিন বলতাম, ক্লাস 7 থেকে বলাটা শুরু করতাম, ছোটদেরকে বলতাম না, 7-8 থেকে বলতাম, কোনোদিন কিন্তু নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করবি না, কোনোদিন সংসারে যাবি না, নিজেও করবি না, বাড়িতে দিলেও করবি না। এটাই তো প্রকৃত শিক্ষকের একটা ব্যাপার। কারণ শিক্ষক মানে তো তিনি শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দেবেন না, তিনি তার মধ্যে এমন কিছু পজিটিভিটি দিয়ে দেবেন যেটা তাকে সমাজ সচেতন করবে, তার মধ্যে মূল্যবোধ প্রথিত করবে, দেশাত্মবোধ প্রথিত করবে। তো আমার মনে হয় এটা একটা বড় অ্যাচিভমেন্ট, যে তারা অন্তত এটুকু বুঝেছে যে আমাকে প্রথমে নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, তারপর আমি বিবাহিত জীবনের দিকে এগোবো। এখন কিন্তু এই জিনিসটা আমি ভীষণভাবে লক্ষ্য করছি, এবং ওদের সাথে যখন আমার কথা হয় ওরা বলে, ম্যাডাম এখন বাবা মা বলছে কিন্তু আমি করব না, আমি যতক্ষণ না নিজে দাঁড়াতে পারছি আমি ততদিন করব না। এই যে চেতনাটা, তখন আমার মনে হয় আমার এই শিক্ষা দেওয়াটা সত্যি সত্যি একটা কাজে লেগেছে। ওরা যে কোনো, এখন তো সব বড় হয়ে গেছে, বন্ধুর মতো হয়ে গেছে, মাস্টার দিদি হয়ে গেছে, তারা সব আমার সাথে যোগাযোগ রাখে, নিজেদের সুবিধা অসুবিধা, মনের কথা সবকিছু আমার সাথে শেয়ার করে, আমাকে এখন বন্ধুর মতো করে নিয়েছে। ওই মেয়েরাই যারা এককালে খুব ভয় পেত, মানে এটা একটা সত্যিকারের খুব ভালো লাগছে। এটা তো আমি বলবো একটা পরম পাওয়া জীবনে। খুব ভয় পেত, এখন আসলে অনেকে না, এই আমার এটা ব্যক্তিগত মত, যে এটাকে পেশা হিসেবে দেখে, শুধু শিক্ষকতা পড়াবো, স্যালারি নেব, কিন্তু এটাকে ভালোবেসে অন্তর থেকে, এবং এটা একটা সামাজিক দায়বদ্ধতা যে আমি কিছু মানুষকে আলোকিত করব। আমার মনে হয় আপনি বোধহয় সেই অঙ্গীকার নিয়ে এই জগতে প্রবেশ করেছিলেন। আর আমি সেটা কিন্তু একদম এখনো পর্যন্ত আমি হাতে নাতে এখনো পাই। আমি ওদের চিনতে পারি না। সেই 14 বছরের মেয়েটি, তখন আমাদের মাধ্যমিক স্কুল ছিল, একটা মাধ্যমিক পাস মেয়ের বয়স কত, তার 14 বছর বয়স। আপনার জীবনের কথা আমার মনে হয় আমাদের একটা পর্ব কেন, বেশ কয়েকটা পর্ব হলেও অসমাপ্ত থেকে যাবে, কারণ একটা মানুষের জীবনের গল্প তো একটা প্রবহমান নদীর মতো। তো আমরা আবারও এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপনার জীবনের কিছু অমূল্য অভিজ্ঞতার মুখোমুখি হব। আমার মনে হয় এই শিক্ষার পাশাপাশি যে সমাজ সচেতনতা, এটা কিন্তু অত্যন্ত দরকার। যেমন এখনকার পরিস্থিতিতে আমরা কি দেখছি, হয়তো সে প্রথাগতভাবে অনেক ডিগ্রি অর্জন করছে, কিন্তু তার মধ্যে সেই মনুষ্যত্ব, মানবিকতা, দেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা, এইগুলো যেন কোথায় হারিয়ে যাচ্ছে। তো যার জন্য কি হচ্ছে না, শিক্ষিত হয়ে সবাই বিদেশে চলে যাচ্ছে, কিন্তু আপনি ধরুন না, একটা ইঞ্জিনিয়ার বা ডাক্তার তৈরি করতে দেশের কত কত সম্পদ, কত অর্থ বিনিয়োগ করা হয়, কিন্তু মানুষ যদি শুধু ব্যক্তিগত স্বার্থের জন্য যদি সবাই চলে যায়, তাহলে আমাদের দেশের উন্নতি কিভাবে হবে? আমি একটা কথাই বলি, শিক্ষকতা আর 5টা জবের মতো নয়। শিক্ষকতা হলো, মানে শিক্ষকরা হলো জাতির মেরুদণ্ড, যে কথাটা আমি অক্ষরে অক্ষরে আমি সেটা মেনে চলি, যে আমাদের দেখে ওরা শেখে, আমরা ওদের কাছে আয়না, আমাদের দেখে চলে।
এখনো মেয়েদের কাছ থেকে আমি সেরকম ফিডব্যাক পাই, ম্যাডাম আপনি তো এটা বলতেন, ম্যাডাম আপনি তো এটা শিখিয়েছিলেন। আমি কি শিখিয়েছিলাম, কি বলেছিলাম নিজে ভুলে গেছি, কিন্তু হয়েছে। না আসলে তারা না, আমার মনে হয় শিক্ষককে রোল মডেল হিসেবে তাদের সামনে উপস্থাপিত করতে হবে, তবেই কিন্তু তারা সেই শিক্ষককে গুরুর আসনে, দেবতার আসনে বসাবে, এবং আমার মনে হয় এটা একটা বড় অর্জন। হয়তো ঈশ্বরের কৃপায় আমি সেটুকুটা লাভ করেছি, আমার মনে হয়। ঠিক। আমরা আবার আসবো দ্বিতীয় পর্বে। সারাটা